আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংসদে জুলাই সনদ ইস্যুতে বিতর্কে বিরোধী দলীয় নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী, রবিবার পর্যন্ত অধিবেশন মুলতবি। দেশে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি নেই, বিদ্যুৎ মন্ত্রী। 12 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে বাড়ল 387 টাকা। হাম মোকাবেলায় প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি স্বাস্থ্যমন্ত্রী, একদিনে আরও 4 জনের মৃত্যু। দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার আইনি সংস্থাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর। হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ। এবং যুদ্ধ জয়ের দ্বার প্রান্তে পেন্টাগন জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প, ইরানকে ধ্বংসের চেষ্টা হলে মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে, হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদে পাল্টাপাল্টি বিতর্কে জড়িয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 7ম কার্য দিবসে বিরোধী দলীয় নেতা জুলাই সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়। এতে সংক্ষুব্ধ হয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলীয় নেতা এখানে একটা অসত্য বক্তব্য উত্থাপন করেছেন। এটা ছিল যেখানে রুল 62 অনুসারে আপনি তারপরে একজন বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতাবি প্রস্তাব গ্রহণ করেছেন, ওনারা ওয়াক আউট করার আরো অনেক পরে, তাহলে সেটা পার্লামেন্টে উত্থাপিত বা পড়িত হইল কিভাবে? সুতরাং আমি বলেছি সেই বক্তব্যটা অসত্য। জাতীয় সংসদ সচিবালয়ে চলছে মন্ত্রিসভার বৈঠক। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক থেকে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে করণীয় বিষয়ে আলোচনা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা, কথা বলছি তার সাথে। ইয়াসিন, মন্ত্রিসভার বৈঠক নিয়ে কি জানতে পারলেন আমাদের জানাবেন। তনুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, মন্ত্রী পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈশ্বিক চলমান যে জ্বালানি সংকট এবং বাংলাদেশের সেই জ্বালানি সংকট মোকাবেলায় সরকার আসলে কি কি ধরনের পদক্ষেপ নিতে পারে, এই বিষয়টি নিয়ে আসলে এই মন্ত্রী পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, এর আগের সংবাদে সংসদ অধিবেশন চলছে এবং সংসদ অধিবেশনের পরপরই ঠিক 9টা বাজে 10 মিনিট আগে এই মন্ত্রী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি চলমান রয়েছে। ইতিমধ্যেই আমরা কয়েকটি বিষয় জানতে পেরেছি যে শহর অঞ্চলগুলোতে যে স্কুল রয়েছে, বিদ্যালয় রয়েছে, স্কুলের 3 দিন সরাসরি ক্লাস হবে এবং 3 দিন অনলাইনে ক্লাস হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো মূলত আসলে এই আওতার বাহিরে থাকবেন। এছাড়া যে গ্রামাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে বিদ্যালয়ে ক্লাস অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে যারা শিক্ষক থাকবেন তারা মূলত স্কুলে সশরীরে যাবেন, তাদের অনলাইনে আসলে সেই ব্যবস্থাটা আসলে থাকছে না যে তারা বাসা থেকে কাজ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, যে ঢাকা সহ সারা বাংলাদেশে যে দোকানগুলো রয়েছে, মার্কেট রয়েছে, তা মূলত রাত 8টার পরে এটা বন্ধ করে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে। এই দুইটি বিষয় নিয়ে আমরা মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। তবে সরকারি অফিস যে আসলে সময়সীমা কিংবা কর্মঘণ্টা আসলে কমানো হবে কিনা এই বিষয়টি আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। এছাড়া জ্বালানি সংকট মোকাবেলায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আসবে, জ্বালানি রেশনিং সহ থেকে শুরু করে কিভাবে এই সংকটগুলো মোকাবেলা করা যায়, যানবাহন কিভাবে সচল রাখা যায় এবং কৃষকদের জন্য সামনে যেহেতু বড় মৌসুম সহ কয়েকটি ফসলের মৌসুম রয়েছে, কৃষকরা কিভাবে ডিজেল পাবে, এখানে কোনো ধরনের যেন বাধা বিপত্তি না আসে। কারণ এই ক্ষেত্রে তারা যদি জ্বালানি তেল না পায় তাহলে আসলে ফসল উৎপাদন ক্ষেত্রে বড় ধরনের একটি সংকট তৈরি হবে। এই সার্বিক বিষয়গুলো নিয়ে মূলত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রী পরিষদের বৈঠক শেষে মন্ত্রী পরিষদের পক্ষ থেকে যে ব্রিফিং করা হবে সেই ব্রিফিং এর মাধ্যমে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে জানতে পারবো এছাড়াও এর বাইরে কি কি ধরনের সিদ্ধান্ত হয়েছে। এই সংসদ ভবন এলাকা থেকে এই ছিল মন্ত্রী পরিষদ বৈঠকের সবশেষ তথ্য। তনুজা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ।
চাহিদা অনুযায়ী দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সংসদে তিনি বলেন, গ্রীষ্মকালে প্রাথমিক জ্বালানির ঘাটতি ও সঞ্চালন সীমাবদ্ধতার কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। বিভিন্ন স্থানে ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছে জানিয়ে তিনি আরও বলেন, রিফাইনারিতে বর্তমানে জ্বালানি তেলের ঘাটতি নেই। সরকার নতুন করে অপরিশোধিত তেল কিনেছে, যা এখন দেশের পথে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্বালানি সংকটের উত্তেজনা জাতীয় সংসদেও। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 7ম কার্যদিবসে সদস্যদের প্রশ্নবারে জর্জরিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। খনিজ সম্পদের সমৃদ্ধ এই রংপুর। সংসদ সদস্যরা অভিযোগ করেন, সরকার জ্বালানির কোনো সংকট নেই দাবি করলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে? ওনার তথ্যটার সাথে বর্তমান রিপোর্টের কোনো মিল নাই এবং ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সবার আগে তেল সংকটের দেশ হিসাবে পড়ব। গ্রাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না। এবং কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। দিনে অন্তত 30 থেকে 40টা ফোন পাচ্ছি এলাকায় যে পেট্রোল পাম্প না থাকার কারণে ডিলার যারা বিক্রি করেন তারাও কারসাজি করেন। জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংসদকে জানান, পাম্পগুলোতে প্রতিদিন যে পরিমাণে তেল দেওয়ার কথা সেই পরিমাণে সরবরাহ করা হচ্ছে। ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। কিছু কিছু জায়গায় সংকট ইচ্ছাকৃতভাবে তৈরি বলেও অভিযোগ করেন মন্ত্রী। ডিলার ইচ্ছা করে যে পালিয়ে যায়, সেটা ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে বললে সেই ডিলারকে ধরে এনে সেই তেলগুলো সরবরাহ করতে পারে। আমাদের রিফাইনারিতে তেল আছে, আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগে চলে আসবে। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশও সাশ্রয় নীতি অনুসরণ করবে। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। আর 8টার পরে যেটা বন্ধ করতে বলা হয়েছে, সারা পৃথিবীতে এখন সবাই সাশ্রয়ী হয়েছে, সেই জন্য আমরাও সাশ্রয় করার জন্য জনগণকে অনুরোধ করছি। বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে মন্ত্রী আরও বলেন, বেসরকারি দৌরাত্ম্য কমাতে সরকার এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু করবে। বিদ্যুতের চাহিদা পূরণে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে চলছে মজুদের মহোৎসব। জ্বালানি মন্ত্রণালয় বলছে, গত 1 মাসের অভিযানে তেল উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার। জরিমানা হয়েছে 1 কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ আছে 2.5 লাখ টন। আরও আনার প্রক্রিয়া চলছে। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। জ্বালানি তেল নিয়ে ধোঁয়াশা কাটছে না। সরকার বলছে তেলের সংকট নেই, কিন্তু পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি কমছে না। এর মধ্যেই চলছে মজুদের প্রতিযোগিতা। গত 1 মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 2000-এর বেশি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে 3,72,000 লিটার তেল। জরিমানা করা হয়েছে 1 কোটি টাকা। তারপরও মজুদ কেন বন্ধ করা যাচ্ছে না? সাংবাদিকরা সেই প্রশ্ন করেন জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্রকে। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলোর সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। তারপরে হচ্ছে মজুদের টেন্ডেন্সিটা, আমি প্রথমে আপনাদের মজুদের এটা শেয়ার করলাম। রাষ্ট্রের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে কাজ করছে এবং প্রচলিত আইন অনুযায়ী যা যা করা দরকার সেভাবেই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং যারা যদি এখানে আমাদের কোম্পানির কোনো লোকজন জড়িত থাকে তাদেরকেও সেভাবে টার্মিনেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জানান, ডিজেল, পেট্রোল, অকটেন সহ জ্বালানি তেলের মজুদ আছে 2,55,000 টন। বিভিন্ন দেশ থেকে আরও আনার প্রক্রিয়া চলছে। তাহলে
কেন সাশ্রয়ের কথা বলা হচ্ছে এমন প্রশ্নের জবাব দেন তিনি। আপনারা জানেন যে যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য থেকে অনেকগুলো আমাদের যে G2G চুক্তি ছিল সেগুলো ফোর্স মেজর হয়েছিল আগে, কিন্তু যেগুলো আমরা চেষ্টা করছি যে সেই ইরানের যেহেতু একটা সবুজ সংকেত আছে, এটা যদি আমরা অফিসিয়ালি পেয়ে যাই তাহলে আমরা সেই উৎস থেকে আনতে সমর্থ হব। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমি আজকে সকালবেলাও মিটিং করেছি, মিটিং করে আমরা দেখেছি যে আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সেচের জন্য কৃষকদের সবার আগে ডিজেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। যে কৃষক ডিজেল চাইবে তাকে যাতে এটা প্রদান করা হয়, এটা এনশিওর করা হচ্ছে। রাশিয়ার তেল কিনতে আমেরিকার অনুমতি এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। এখন পর্যন্ত আমরা জবাব পাইনি। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। 3,50,000। আবারও বাড়ল বোতলজাত এলপিজির দাম। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের এলপি গ্যাসের দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। অন্যদিকে অটো গ্যাস 61 টাকা 83 পয়সা থেকে বেড়ে 79 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নতুন দামের ঘোষণা দেন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। এদিকে তেল নেয়ার ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে জ্বালানি শেষ হয়ে যাচ্ছে রাতের মধ্যেই, ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকছে বেশিরভাগ পাম্প। এতে গ্রাহকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে প্রয়োজনের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। সে কারণেই ক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পেট্রোল পাম্পগুলোতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন নিত্যদিনের ঘটনা। তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মেজাজ হারাচ্ছেন গ্রাহকরা। কে আগে নিবে কে পরে নিবে, একটা অস্থিরতা কাজ করছে প্রতিটা মানুষের মধ্যে। এই কিছুক্ষণ পরে ঝগড়া লেগে যাচ্ছে, মারামারি লেগে যাচ্ছে, এটাই অবস্থা। 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া যাচ্ছে মাত্র 5 লিটার। ফলে দৈনিক আয় অর্ধেকে নেমে এসেছে রাইড শেয়ারকারীদের। বিপাকে অফিসগামী মানুষ। 500 টাকার তেল পেলাম, অলমোস্ট আপনার 1.5-2 ঘন্টার মতো দাঁড়াতে হয়েছে। মনে করেন 3 ঘন্টা যদি সিরিয়ালে তেল নেওয়া লাগে, তাহলে আমরা রাইড শেয়ারে কখন করবো, টাকাও বা ইনকাম করবো কেমনে? আগে মনে করেন যদি 1,500 হইতো, এখন 700-800 এরকম। অফিসে যাচ্ছি, একটু লেট হইলো, কিছু করার নেই। অফিসে নক দিয়েছি যে একটু লেট হবে আসতে। কিছু ঘন্টা না, অনেক ঘন্টায় নষ্ট হচ্ছে। রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পের তেল শেষ হয়ে যাচ্ছে রাতেই। আবার তেল বিক্রি চালু হচ্ছে দুপুর নাগাদ। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে তেল কম সরবরাহ করায় সংকট কাটছে না। সকালে খোলা রাখতাম, এতক্ষণে বন্ধ হইতো। তেল থাকলে বন্ধ করতেছি না। পাবলিকের কাছে প্রতিটা টাঙ্কিতে তেল আছে, এরপরও পাবলিক প্যানিকের ভিতরে আছে, টাঙ্কি ফুল করে রাখতেছে। যে জায়গায় দিব 13,500 লিটার, ওই জায়গায় দেয় 4,500 লিটার। 3টার সময় আসলে আপনার এই যে 7টা 8টা 9টা এরকমের ভিতরে শেষ হয়ে যায়। বর্তমান যে চাহিদা, তাদের তো মনে করেন যে 4 গাড়ি লাগবেই, তারপরও কভার হয় না। কার্ড পদ্ধতিতে তেল বিক্রি চালু করার আহ্বান জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। সংকট কাটাতে অবৈধ মজুদ ঠেকানোর বিকল্প নেই। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জ্বালানি সংকটের কারণে রাজধানী সহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল রাত 8টার মধ্যে বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সংকট বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এমন সিদ্ধান্ত। তবে ফার্মেসি, জরুরি সেবার দোকান, হোটেল ও কাঁচা বাজার এর আওতামুক্ত থাকবে। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের টালমাটাল বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনা। আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে কয়েক গুণ। সংকট বিবেচনায় এরই মধ্যে জ্বালানি তেলের রেশনিং এবং অনলাইন স্কুল ও অফিস করার পথে হেঁটেছে বাংলাদেশ। জ্বালানি সংকট মোকাবেলায় এবার রাত 8টার মধ্যে দোকান, বিপণী বিতান ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকা সহ বাংলাদেশের সকল দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল সন্ধ্যা 8 ঘটিকার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত প্রসঙ্গে দেশের স্বার্থে মালিক সমিতির এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
আমাদের কারণে যে দেশের কোনো খারাপ প্রভাব পড়ে এটা তো আমরা চাইবো না। এই বিষয়ে সরকারকে এবং ব্যবসায়ী সমিতিকে সাহায্য করা উচিত, সেটা যেভাবে হোক। পরিস্থিতি খারাপ হলে তো সবারই মেনে নিতে হবে। মানে পরিস্থিতির শিকার বলে এটা নিয়ত, যেরকম করোনার সময় আমরা দোকান বন্ধ রাখছি না। একটু তো ইম্পোর্ট আসবে, তবে বাংলাদেশের নাগরিক হিসাবে মানে আমার কাছে মনে হয় দায়িত্ববোধের জায়গা থেকে এই সিদ্ধান্তটা আসলে সবারই আমার মনে হয় করা ভালো। তবে এ ঘোষণার আওতামুক্ত থাকবে হোটেল, রেস্তোরাঁ, কাঁচা বাজার, ঔষধের দোকানসহ জরুরি সেবা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিশেষ কমিটির সুপারিশ জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু উত্থাপনের পাশাপাশি ১৫টি অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়াও ১৬টি অধ্যাদেশ যাচাই বাছাই ও ৪টি অধ্যাদেশ রহিত করার সুপারিশ করেছে কমিটি। জাতীয় সংসদ অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন এই সুপারিশ পেশ করেন। এ বিষয়ে আগামী ৫ এপ্রিল সংসদে আলোচনার দিন ধার্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ৫টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত ২টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত ১১টি অধ্যাদেশ এবং সংলগ্ন গ এ উল্লিখিত ৩টি অধ্যাদেশ উপর নোট অব ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অব ডিসেন্টগুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো। হাম বজ্রপাতের মতো এসেছে, এই নিয়ে পূর্ব কোনো প্রস্তুতি ছিল না, এমন স্বীকারোক্তি দিয়ে অনেক শিশুর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। রাজধানীর শিশু হাসপাতালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়া গেছে ৬৮৫ জনের মধ্যে। মারা গেছে ৪ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত জেমস হামিমের রিপোর্টে। ৫ বছর পর পর বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে শিশুদের হামের টিকার আওতায় আনা হলেও ২০২০ সালের পর হয়নি কোনো ক্যাম্পিং। পরিস্থিতি সামাল দিতে সরকার জরুরি ভিত্তিতে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ টিকা আসতে ১ মাস সময় লাগবে। আমরা গ্যাভির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিগত সময় হামের টিকার ক্যাম্পিং না করা হলেও এবং টিকা সংকটের কারণে হামের বিস্তার ঘটেছে বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। ২০২০-২১ সনে হামের টিকা দেওয়া হয়েছিল ১ মাস, তার পরবর্তীতেও বাচ্চা জন্ম হয়েছে আমাদের দেশে। ওই সময় অনেক ড্রপ আউট হয়েছে। ৪ বছর পর পর মেসিভ ক্যাম্পিং করার কথা, একটা ক্যাম্পিং ফেল করেছে, করতে পারেনি। কি কারণে আই ডোন্ট ওয়ান্ট টু গো বিহাইন্ড, কারো সমালোচনা করতে চাই। হঠাৎ করে দেশ জুড়ে বেড়েছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। চলতি মৌসুমে এতে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু হয়েছে। শুধু এ মাসে মারা গেছে ৩২ জন। রাজধানী সহ বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও অনেক শিশু। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত এবং প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, ভ্যাকসিনের প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আবেদনে এসব কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ এবং স্বাধীন তদন্ত পরিচালনার নির্দেশনা চাওয়া হয়েছে। দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার কোনো আইনি সংস্থাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার পক্ষে একটি বিদেশি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোনো চিঠি পায়নি প্রসিকিউশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কোনো ল ফার্ম একাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে জুলাই হত্যাযজ্ঞের এক মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে ১২ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ জমা দেবে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২৪-এর গণ আন্দোলনের ১৬ জুলাই চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম
রংপুরের শিক্ষার্থী আবু সাইদ সহ শহীদ হন 6 জন। এর মধ্যে আবু সাইদ হত্যা মামলার রায় দেয়া হবে 9 এপ্রিল। ছাত্রদল নেতা ওয়াসিম সহ 13 জনকে হত্যার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে অভিযুক্ত করা হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির ও রেজাউল করিম সহ 22 জনকে। 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা বাতিল চেয়ে লন্ডন ভিত্তিক একটি ল ফার্মের চিঠি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় আদালতকে মাননীয়ের পরিবর্তে প্রিয় হিসাবে সম্বোধন করা হয়েছে, যা আইনি ভাষা নয়। এমন উড়ো চিঠি ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে দেখছে প্রসিকিউশন। আমাদের কাছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কোনোভাবেই আমাদের কাছে আসে। একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষ অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলা পুনঃতদন্ত চেয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতে পরিকল্পিতভাবে আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আদালত। রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। রাজধানী গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। অভিযোগ করেন সংসদ পরিচালনায় সরকারি দল ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে উল্লেখ করে এই নেতা জানান, দাবি আদায় রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের কোনো বিকল্প নেই। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গুলশানে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। এ সময় হামিদুর রহমান আজাদ সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন। তেল সংকট নাই বলে আবার তেলে যে পরিবহন ব্যয় কমানোর জন্য স্কুল অনলাইন করে দিয়েছে সপ্তাহে 3 দিন। এটা আমাদের মেধাবীদেরকে মেধাশূন্য করার আরেকটা পায়তারা। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নের গড়িমসি, সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, বর্তমান সরকার জনরায়ের প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তিতে নানাবিধ দ্বিচারিতামূলক আইনি ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। সরকার শুধু জুলাই সনদের বিরোধিতাই নয়, তাদের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত সংস্কারের বিপক্ষে একটি শক্তিশালী অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন এই আইনজীবী। কেন এই কথা বল? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জনগণ জুলাই সনদকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ
পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সাথে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। 5 আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। সমঝোতা না চাইলে ইরানকে আদিম যুগে ফিরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের কারণ জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণে এই হুমকির সাথে ট্রাম্প দাবি করেন যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে পেন্টাগন। ইরানের মজুত করা ইউরেনিয়াম এবং খনিজ সম্পদ দখলের আকাঙ্ক্ষাও লুকাতে পারেননি তিনি। জবাবে তেহরান বলছে, তাদের গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে গোটা মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে। এদিকে ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম ধস নেমেছে শেয়ার বাজারেও। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 20 মিনিটের এই ভাষণে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জয়ী পক্ষ। যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে তিনি জানান, তাদের হামলায় ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনায় না আসলে দেশটিতে হামলা চালিয়ে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় ছিল, তাই এই যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। যদিও এর আগে মার্কিন গোয়েন্দা প্রধান এই দাবি মিথ্যা বলে জানান। এদিকে ট্রাম্পের ভাষণে কোনো সুনির্দিষ্ট যুদ্ধবিরতি বা সমাপ্তির পরিকল্পনা ছিল না উল্লেখ করে আইন প্রণেতাদের একাংশ বলেন, প্রেসিডেন্টের এসব দাবির বেশিরভাগই মিথ্যাচার। ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা চালিয়েছে ইরান। কাতার জানায়, তাদের একটি এলএনজি-বাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়া বাহরাইন তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শত্রুপক্ষের হুমকির জবাবে ক্রমান্বয়ে হামলা আরও বাড়ানো হবে। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে, যদি তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয় তবে পুরো অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেয়া হবে। ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার কোনো ঘোষণা না থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও 5% বেড়েছে। ট্রাম্প বিজয়ের কথা বললেও বাস্তবে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দখলে নিতে এখনো মরিয়া ট্রাম্প। একই সাথে রেজিম চেঞ্জের যে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মোজতবা খামেনি, সেই শাসন কাঠামো এখনো অটুট রেখেছে বলেও মনে করছেন বোদ্ধারা। ফলে যুদ্ধের গতিপথ কোন দিকে যায় তা অনেকটাই অনিশ্চিত। জাহিদুল আলম, এটিএন বাংলা। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুতকৃত 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত আহমেদ জানান, সদরঘাট এলাকায় অয়েল ট্যাঙ্কার কোরবান আলী শাহ পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে তেল নিয়ে সদরঘাট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কোচির নেতৃত্বে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রবাসীদের অধিকার রক্ষা ও তাদের দাবি আদায়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের সহায়তায় এনসিপি 30টি আসনে নির্বাচন করে 6টি আসনে জয়লাভ করে। সৌদি আরবের মক্কায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মক্কার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হয় এই সভা।
এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হল বাইফা অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের ট্রফি। রাজধানীর একটি হোটেলে শোবিজ সহ বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বাইফার উপদেষ্টা এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক বলেন, জুরি বোর্ডের মাধ্যমে সেরাদের হাতেই তুলে দেওয়া হবে এবারের সম্মাননা। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বাইফা অ্যাওয়ার্ডস 2026-এর ট্রফি উন্মোচন ও প্রেস মিট। এ সময় বক্তারা বলেন, এবারের আয়োজনে দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সেক্টরের সেরাদের সম্মানিত করা হবে। বাংলাদেশে আপনারা জানেন যে ভালো কোনো রিসার্চ করার মতো কোনো ইনস্টিটিউশন নাই। আমরা দেখেছি পাশের দেশে ভারতে বা বিভিন্ন উন্নত দেশে যে চলচ্চিত্র এবং নাট্যাঙ্গন নিয়ে কিন্তু রিসার্চ হয়ে থাকে এবং সেই রিসার্চের মাধ্যমে কিন্তু ভালো কিছু সাধারণ মানুষ দর্শকরা দেখতে পারে। সো এই জায়গা থেকে বাইফা হচ্ছে একটা উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন এবং নাট্যাঙ্গনকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে, আরও অনেক বেশি কাছে নিয়ে যাবে সাধারণ মানুষের। আগামী 8 মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাইফার ৫ম আসর। 29টি ক্যাটাগরিতে আমরা সঠিকভাবে মূল্যায়ন করে সবার হাতে উপযুক্ত যারা স্টার রয়েছে তাদের হাতে এটা তুলে দেব। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বহুল প্রতীক্ষিত লাক্স সুপারস্টারের ট্রফি রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় দেশ জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্তে নেমেছে দেশের অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে জনপ্রিয় ওসি হারুন এবং জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তকারীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেয়েছেন এবং সন্দেহভাজনদের একটি তালিকাও প্রস্তুত হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ট্রফিটির কোনো সন্ধান মেলেনি। আশা করা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা 7:30 গ্র্যান্ড ফিনালের মঞ্চে উন্মোচিত হবে সব রহস্য। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলমান থাকলে হরমুজ প্রণালী কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করে দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সতর্ক বার্তা দিয়েছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান। হামের টিকার ক্যাম্পেইন না করা এবং টিকার সংকটের কারণে হামের ব্যাপক বিস্তার ঘটেছে। রাজধানী মিন্টো রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত হামের প্রাদুর্ভাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ক গোলটেবিল বৈঠকের আলোচকরা একথা বলেন। যেসব এলাকায় এই রোগের ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ পৌঁছায়নি তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তারা। ফুটপাতে বা রাস্তায় ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। মিরপুরে মুকুল ফৌজ মাঠে মিরপুর 10 থেকে মিরপুর 1 পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ভাসমান এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে ডিএনসিসি। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে পুকুর খননের সময় উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। রবিবার ভাষা সৈনিক ফরিদ উদ্দিন আহমেদের বাড়িতে পুকুর খননের সময় শ্রমিকরা মর্টার শেলটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেটিকে পাহারায় রাখে। পুলিশের ধারণা, মর্টার শেলটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল এবং কোনো কারণে অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে থেকে যায়। এবার খেলার খবর।
জয়ে এশিয়ান গেমসের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। থাইল্যান্ডের ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়েছে লাল সবুজের দল। তবে শুরুতে গোল হজম করে বাংলাদেশ। 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান আশরাফুল ইসলাম। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই প্রতিপক্ষের উপর আক্রমণ করতে থাকে বাংলাদেশ। 22 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে ব্যবধান 2-1 করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে আরও এক পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন আমিরুল ইসলাম। তবে চতুর্থ কোয়ার্টারে লড়াই জমে ওঠে। 59 মিনিটে দিন ইসলাম গোল করার পরপর 2 গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জয় পায় বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সংসদে জুলাই সনদ ইস্যুতে বিতর্কে বিরোধী দলীয় নেতা এবং স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার পর্যন্ত অধিবেশন মুলতবি। দেশে বিদ্যুৎ জ্বালানির ঘাটতি নেই, বিদ্যুৎ মন্ত্রী। 12 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে বাড়ল 387 টাকা। হাম মোকাবেলায় প্রস্তুতি নেয়ার সুযোগ হয়নি, স্বাস্থ্যমন্ত্রী। একদিনে আরও 4 জনের মৃত্যু। দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার আইনি সংস্থাকে নিয়োগ দেওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর। হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে 12 এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ। এবং যুদ্ধ জয়ের দ্বারপ্রান্তে পেন্টাগন, জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প। ইরানকে ধ্বংসের চেষ্টা হলে মধ্যপ্রাচ্য লণ্ডভণ্ড হয়ে যাবে, হুঁশিয়ারি তেহরানের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।